বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব, সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন গত 17 বছর এই দেশ যখন ফ্যাসিবাদের কবলে ছিল, তখন আমরা এরকম কোনো সভা সমাবেশ করা সম্ভব ছিল না। বিগত জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমি আমার এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জে অত্যন্ত ব্যস্ততম সময় পার করছিলাম। আমার প্রিয় নেতার নির্দেশ অনুযায়ী জনগণকে সম্পৃক্ত করুন, জনগণকে সাথে রাখুন, সেই নির্দেশনা অনুযায়ী আসলে ব্যস্ততম সময় পার করছিলাম জনগণের সাথে, এলাকার মানুষের, সাধারণ মানুষের সাথে, যে কারণে আপনাদের সাথে মত বিনিময় করা অথবা আপনাদের সাথে দেখা করা, আলোচনা করার সুযোগ হচ্ছিল না। আজকে আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত অল্প সময়ের মধ্যে আজকের এই মত বিনিময় সভায় আপনারা সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন। সেই সাথে এখানে আমার দলের শীর্ষস্থানীয় জাতীয় এবং স্থানীয় কিছু নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের বিশেষ ব্যক্তিবর্গ আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, এলাকার সুদীজন উপস্থিত হয়েছেন। আমি আসলে ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আজকে যে বিষয়টি নিয়ে এখানে গণমাধ্যম কর্মীদের সামনে আমি উপস্থিত হয়েছি, আমি অত্যন্ত সংক্ষেপে আমার একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং এরপরে আমাদের পরবর্তী কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সিলেটের কৃতি সন্তান জেনারেল আতাউল গনি ওসমানীকে। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের আমি আরও স্মরণ করছি বিগত 17 বছরের ফ্যাসিবাদের অপশাসনে যারা শহীদ হয়েছেন এবং পরিশেষে 26শে জুলাই অভ্যুত্থানে আবু সাইদ ওয়াসিম, মুগ্ধ সাংবাদিক এটিএম তুরাব সহ সিলেটের 13 জন সহযোদ্ধা এবং জ্বরে যাওয়া হাজারো ছাত্র তরুণদের তাজা প্রাণের। তাই অভ্যুত্থানে আহত ও অঙ্গহানির শিকার হয়েছেন আমি সেই ছাত্র তরুণদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের দ্রুত সুস্থতার জন্য কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই মতবিনিময় সভার মূল প্রাতিপদ্য বিষয় জুলাই অভ্যুত্থান, আগামীর বাংলাদেশ এবং তারেক রহমান। দেশের বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভ্যুত্থান একদিন নয়, দুদিন নয়, এমনকি বছরও নয়, দীর্ঘ 17 বছর ব্যাপী আন্দোলনের মাধ্যমে প্রেক্ষাপট তৈরি হয়। দীর্ঘ এই সময়ে নির্মম অত্যাচার, নির্যাতন, লক্ষ লক্ষ গায়েবী মামলা, গ্রেপ্তার, হত্যা, বাক স্বাধীনতা হরণ, লুটতরাজ এবং গুম খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী লীগ, আওয়ামী শাসক গোষ্ঠী। সিলেটের কিংবদন্তি নেতা, আমাদের সিলেটবাসীর গর্ব ইলিয়াস আলী, ইফতেখার হোসেন দিনার, জুনেদ আহমদ ও আনসার আলী সহ গুম হওয়া অসংখ্য পরিবার এখনও তাদের স্বজনদের সন্ধান পায়নি। আপনারা জানেন গণতন্ত্রের আপসহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বা সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়াকে জোরপূর্বক তার নিজ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছিল। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জনাব তারেক রহমান, দেখা করতে পারেননি মায়ের সাথেও। ছোট ভাই জনাব আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করলেও জনাব তারেক রহমান শেষবারের মতো তার মুখখানা দেখতে পারেননি। বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবারের আকাশচুম্বী জনপ্রিয়তায় ক্ষুব্ধ প্রতিহিংসাপরায়ণ হয়ে এসব করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকার। বন্ধুগণ, গণতন্ত্র ও জাতীয়তাবাদের পতাকাবাহী জনাব তারেক রহমান তার ক্যারিসমেটিক নেতৃত্ব দিয়ে যুক্তরাজ্যে নির্বাসিত থেকেও বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শক্ত হাতে চালিয়ে যান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘ আন্দোলন এবং দেশের মানুষের প্রতি তার ভালোবাসার অবিচল আস্থা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তাই তারই নেতৃত্বে মূলত গড়ে উঠে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, যার ফলশ্রুতিতে বাংলাদেশের আপামর জনসাধারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে উঠে এবং হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে পাওয়ার লক্ষ্যে এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে। জনাব তারেক রহমানের অগ্নিজোড়া বক্তব্যে উঠে আসে বেশ কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্লোগান। টেক ব্যাক বাংলাদেশ। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। বাংলাদেশ যাবে কোন পথে? ফায়সালা হবে রাজপথে। সেটাই হয়েছে। পরিশেষে এক দফা দাবি, পরিশেষে দফা এক, দাবি এক, শেখ হাসিনা পদ ত্যাগ। এই স্লোগানেই শেষ পর্যন্ত আন্দোলনের দাবানো শহর থেকে গ্রামে গঞ্জে, বিশ্ববিদ্যালয় থেকে কলেজ স্কুলে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের ভূমিকা চূড়ান্ত রূপ নেয়। অতঃপর ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলমতকে ঐক্যবদ্ধ করে যুগপৎ আন্দোলনের ডাক দেন। মূলত এভাবেই জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের ভিত রচিত হয়। এভাবেই 2024 জুলাইয়ে অতীতের সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্বে জনাব তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে। জনাব তারেক রহমান এক দীর্ঘ লড়াইয়ের পরেই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও খুনি হাসিনার কবল থেকে দেশ স্বদেশের আপামর জনগণকে মুক্ত করেছেন। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। তাই আজকে এটি সময়ের দাবি, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে জনাব তারেক রহমানের ভূমিকা ছিল এক মহানায়কের মতো। তিনি গণ অভ্যুত্থানকারী পরবর্তী সময়ে সহিংসতা রোধে দেশবাসী তথা ছাত্র ও তরুণ সমাজকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। নিজের দলকে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করেছেন। অভিভাবক হিসাবে শক্ত হাতে দেশ ও দলের হাল ধরেছেন। অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন পালালো, এমন পরিস্থিতিতে দেশে যে ধরনের হত্যাযোগ্য আশঙ্কা আওয়ামী লীগ করেছিল তার কিছুই ঘটেনি। তারা বলেছিল 5 লক্ষ লোক মারা যাবে। এমনি পরিস্থিতিতে যখন ভারতে পালালো, এমন পরিস্থিতিতে দেশে যে ধরনের হত্যাযজ্ঞের আশঙ্কা আওয়ামী লীগ করছিল তার কিছুই ঘটেনি। বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিনিয়ত কঠোর দিক নির্দেশনা, ক্যারিসমেটিক নেতৃত্ব এবং প্রতিহিংসার পরিবর্তে সহনশীল রাজনীতির কারণে শান্তি শৃঙ্খলা বজায় ছিল সারা দেশে। সে সময় তারেক রহমানের নির্দেশে পুলিশ শূন্য দেশে পাড়া মহল্লায় পাহারা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। দেশের দুঃসময়ে তারেক রহমানের সেই ভূমিকা সাধারণ মানুষের মাঝে অভাবনীয় প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে তিনি জুলাই অভ্যুত্থানের পর থেকে নিয়মিত যেসব বক্তব্য দিয়েছেন তার সবগুলি ছিল অসাধারণ, সময়োপযোগী, পরিপক্ক। এমন আজ্ঞা দিয়ে প্রশংসা করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। সাধারণ মানুষের ভাষ্য, বক্তব্যে তারেক রহমান কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি, ছিল না কোনো অযাচিত বাগাড়ম্বর, করেছেন মার্জিত সমালোচনা, দিয়েছেন দিক নির্দেশনা। যদিও কিছুদিন আগেও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে তিনি ছিলেন অস্পৃশ্য, তার বক্তব্য প্রচার করা যেত না দেশে। গত 17 বছর সম্মিলিত মিডিয়া ট্রায়াল চলেছে তার বিরুদ্ধে। সরকার যেভাবে তারেক রহমানকে দেখাতে চেয়েছে সেভাবেই উপস্থাপন করেছে। জেনজির এই প্রজন্ম তাকে সেভাবেই জেনেছে।
গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারেক রহমানের দূরদর্শী দিক নির্দেশনামূলক পরিপক্ক বক্তব্য, ইতিবাচক মানসিকতা, সহনশীলতা, ধৈর্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনে সকলের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন নির্যাতিত এই মহান নেতা। উপস্থিত গুণীজনেরা, জনাব তারেক রহমানের নেতৃত্বের এক মহাকাব্যের নাম। তিনি এখন আর কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। আমাদের প্রজ্ঞাবান ও দূরদর্শী নেতা জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে দেখতে চান মানবিক, বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ হিসাবে। তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য প্রণীত 31 দফার রূপরেখার মাধ্যমে এক পূর্ণাঙ্গ ও পরিশীলিত বর্ণনা দিয়েছেন। তার দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার রূপরেখা তাকে একজন ভিশনারি রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। এই 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই 31 দফার মধ্যেই আছে আগামীর বাংলাদেশের স্বপ্ন, যেই স্বপ্ন আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। এই 31 দফার রূপরেখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির মহান নেতা জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ এমন দেখতে চান যেখানে মানুষের ভাগ্য পরিবর্তন হবে, প্রত্যেকটি মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, নিজের ও পরিবারের আর্থসামাজিক নিরাপত্তা এবং সঞ্চয় নিশ্চিত হবে। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্ব সমস্যা ঘুচবে, নারীদের সম্মান, স্বাধীনতা, ক্ষমতায়ন নিশ্চিত হবে। আমাদের সন্তানদের আধুনিক শিক্ষা, অনৈতিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিত হবে। মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পাবে, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে, কৃষক, শ্রমিক এবং সহ শ্রমজীবী মানুষের ন্যায্য প্রাপ্য মজুরি নিশ্চিত হবে। তাই আমাদের সামনে এখন যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে যে কোনো মূল্যে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, একই সঙ্গে দেশের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বীরদের এই রক্তস্রোত, মায়ের অস্ত্রধারা যাতে বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনাব তারেক রহমানের রয়েছে মহাপরিকল্পনা। এই জায়গায় আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই। আজকে যে অভ্যুত্থান নিয়ে, জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে আমরা এখানে আলোচনা করছি, মত বিনিময় করছি সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে এই জায়গায় বলে রাখতে চাই, এই মহাপরিকল্পনা মূলত আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব 2014 সালের জুলাই মাসে লন্ডনের একটি হোটেলে তার মহাপরিকল্পনার কথা প্রথমে তিনি তখন মহাপরিকল্পনার সমস্ত বিষয়বস্তু তুলে ধরেছিলেন। সেখানে তিনি পরিষ্কারভাবে ভাষায় বলেছিলেন তার সেই মহাপরিকল্পনার মধ্যে কোটা ব্যবস্থা 5-এর কোটায় নিয়ে আসবেন। কোটা ব্যবস্থা শেষ পর্যন্ত 2018 সালে, 5 বছর আগে 2018 সালে যখন কোটা আন্দোলন শুরু করে, আগে তিনি সেই কথাটি বলেছিলেন যারা তারেক রহমান সাহেব। পরে 2014-24 সালে সে অভ্যুত্থান, কোটা ব্যবস্থার আন্দোলন আবার শুরু করল। জনগণের ভোটে ক্ষমতায় গেলে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, সার্বিক বিষয়ে সরকারের প্রথম 80 দিনে কি করা হবে সেই পরিকল্পনার কথা ইতিমধ্যে জানিয়েছে বিএনপি এবং আমার নেতা তারেক রহমান সাহেব। এর মধ্যে শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হবে এবং তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে। দেশের প্রবাসী শিক্ষার্থীদের এবং 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল শহীদদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় কৃষিকাজ ও গ্রামীণ উন্নয়নে কৃষকের নামে জমির পরিমাণ ও খতিয়ান সহ প্রয়োজনীয় তথ্য সম্বলিত ফার্মার কার্ড চালু করা হবে। সম্ভাব্য লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার মহাপরিকল্পনা রয়েছে।
তথ্য প্রযুক্তি খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নের জন্য দেশব্যাপী প্রোডাকশন ফ্যাসিলিটিস, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ট্রেনিং প্রোগ্রাম হাতে নেওয়া হবে। বন্ধুগণ, প্রবাসী কল্যাণের ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা, কর্ম বিমানবন্দরে যাতে হয়রানির শিকার না হন সেটি নিশ্চিত করা হবে। নগর ব্যবস্থাপনায় ট্রাফিক সমস্যার সমাধানে দেশে বিদেশে বিশেষজ্ঞ সমন্বয়ে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হবে। পরিবেশ ব্যবস্থাপনায় 5 বছরে 25 থেকে 30 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকল অপকর্ম নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্সের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মসংস্থানের ক্ষেত্রে 1 কোটি মানুষের জন্য নতুন কর্মসংস্থান করা হবে। বেসরকারি খাতে প্রবৃত্তির ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে বহুমুখী কৌশল গ্রহণ করা হবে। অবকাঠামো ও শিল্প অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। নীল অর্থনীতির ক্ষেত্রে বঙ্গোপসাগরের বিশাল সামুদ্রিক সম্পদকে টেকসইভাবে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা অর্জনের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে জোর দেওয়া হবে। উপস্থিত বন্ধুরা, চলমান রাজনীতিতে একটি আলোচিত ইস্যু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের ঐতিহাসিক সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 4th সংশোধনী বাতিল করে 5ম সংশোধনীর মাধ্যমে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই জায়গায় একটি কথা বলতে চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিভাবে চিনি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো রাজনীতিতে ছিলেন না, তাহলে এই দেশের মানুষ, জাতি কিভাবে তাকে চিনল? আমরা চিনেছি তাকে, তিনি মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং সশরীরে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 12th সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন এবং 13th সংশোধনীর মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এই সংস্কারগুলো বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক। তাই নিঃসন্দেহে বলা যায় বিএনপি একমাত্র দল যার উপরে জনগণ গণতান্ত্রিক অগ্রযাত্রায় পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে পারে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানকে উপর এই দেশ, এই জাতি আস্থা এবং ভরসা রাখতে পারে আগামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রেখে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার। সম্প্রতি নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থে ঐক্যমত্য প্রয়োজন জরুরি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল চিন্তা ভাবনা করে প্রস্তাব দিয়েছে। আমি বিশ্বাস করি দেশ ও জনগণের কল্যাণে প্রতিটি রাজনৈতিক দলই উত্তম প্রস্তাব উপস্থাপন করেছে। প্রস্তাব ভালো হলেও সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে, অবর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য বাংলাদেশে আপনাদের বিনীত আহ্বান জানাবো। কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছে। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে এই ব্যবস্থা কতটুকু উপযোগী তা গুরুত্বের সঙ্গে ভেবে দেখার জন্য সবার কাছে অনুরোধ করছি। বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য বেশি প্রয়োজন। সমানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে পরাজিত ও পলাতক অপশক্তির পুনর্বাসনের পথ তৈরির সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টি আমাদের প্রত্যেকের গুরুত্বের সঙ্গে ভাবা দরকার। আমি মনে করি নিত্য নতুন বিষয় যদি আমরা সামনে নিয়ে আসি, বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সমহান লক্ষ্যে দেশের গণতন্ত্রকামে প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যের প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নিজস্ব স্বার্থ, দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিতে পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে আমরা সবাই এক। হাজারো শহীদের রক্তস্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী এই ঐক্য গড়ে উঠেছে। বিগত জুলাই অভ্যুত্থানের জ্বলন্ত উদাহরণ। প্রতিটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত্য হওয়া জরুরি নয়, তবে অবশ্যই
জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত্য থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। সেই স্লোগানটি ধরেছিলেন টেক ব্যাক বাংলাদেশ। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, 17 বছরের ফেসিবাদী শাসনামলে শতাধিক গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় কারাগারে নির্যাতিত হয়েছেন, নির্বাসিত হয়েছেন অনেকেই। অনেক জাতীয় স্থানীয় গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। তাই আপনারা দেশ ও জাতির বিবেক, মুক্ত হয়ে গণমাধ্যম আপনাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আপনাদের রয়েছে অনেক ত্যাগ ও গৌরবান্বিত ভূমিকা। তাই জনগণের বাংলাদেশ গড়তে অতীতের সকল কালিমাকে গুছিয়ে বিশ্বসেবায় আমাদের উঁচু করে দাঁড়াতে আপনারা এগিয়ে আসবেন, এটা আমাদের প্রত্যাশা। বিশ্বায়নের এই যুগে আমাদের মৌলিক চাহিদা শুধু অন্ন, বস্ত্র, বাসস্থানের সীমাবদ্ধ নয়, আমাদের সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আসুন সকলে মিলে জনাব তারেক রহমানের আগামীর বৈষম্যহীন সাম্য মানবিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলি বিশ্বসভায়। আগামী দিনে আর কোনো অপশক্তি যেন আমাদের দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার সুযোগ না দেখায়। এই জায়গায় আরেকটি কথা বলতে চাই, আপনাদের সাংবাদিক বন্ধুগণ হয়তো মনে আছে, এই ফেসিবাদী সরকারের 17 বছরের শাসন আমলে এক সময় এটাও বলেছিল যে গরুর গোশত খাওয়া বন্ধ করতে হবে। এরকম পরিকল্পনায় তারা এক সময় যাওয়ার চিন্তা করেছিল, তাদের তাবেদারিটা এই পর্যায়ে চলে গেছিল। কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার এই জিনিসটি বলেছেন, দেশে সুশাসনের প্রয়োজন। সুশাসন যদি থাকে, সেখানে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা সবাই বাংলাদেশি, জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা সবাই হব বাংলাদেশি। এই বিষয়গুলো তিনি বারবার উত্থাপন করেছেন। সংবিধান লঙ্ঘনকারী, পতিত, পরাজিত, পলাতক, তাবেদার অপশক্তি আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে, আমিও আমাদের দল বিএনপি বিশ্বাস করে এসব বিষয়ে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে, ভবিষ্যতে তা অটুট থাকবে। বিএনপি দেশে গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থাকে এমন একটি চিরস্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে চায়, যেখানে রাজনৈতিক দল ও সরকারের সব রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক থাকবে জনগণ। জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার এবং প্রতিটি পর্যায়ে জবাবদিহিতামূলক প্রতিনিধিত্ব নির্বাচন করবে। জনগণের নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্ধারিত মেয়াদের মধ্যে সেই সরকার পরিবর্তনের ক্ষমতাও জনগণের হাতে থাকবে। জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে এভাবে জনপ্রতিনিধিদের জনগণের মুখাপেক্ষী করে দেওয়া গেলে রাষ্ট্র ও রাজনীতিতে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের প্রবণতা কমে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশেষে বলতে চাই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের ভীষণ একটি সাম্য মানবিক মর্যাদার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণে সবাই মিলে কাজ করি। প্রিয় বন্ধুগণ, দীর্ঘ সময় ধরে ধৈর্যের সাথে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের